অনুপমা রূপায়ণের হাত দুটো নিজের গালে চেপে ধরল। ছলছল নয়নে তাকিয়ে বলল, যে কোনো পরিস্থিতিতে আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে থাকব। এত তুচ্ছ কারণে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। রূপায়ণ অনুপমাকে বুকে টেনে নিল, জড়িয়ে ধরে নিল অনেকক্ষণ। এতগুলো বছর পর মানুষটা নিজের কথা ভেবেছে। ভাই বোনগুলোর কি উচিত ছিল না মানুষটার স্ত্রীকে সসম্মানে মেনে নেওয়া? অনুপমা বলুন, ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে আসি, ঘরে বসে থেকো, আমি রাতের খাবার নিয়ে আসি। খাবার আনতে হবে না, আসার সময় টিফিন বক্সে করে দিদি রাতের খাবার দিয়ে দিয়েছে। ও, তুমি চেঞ্জ করে নাও তাহলে। রূপায়ণ ঘরে আলাদা বাথরুম নেই। অনুপমা খুব লজ্জা লাগছে। রূপায়ণ বুঝতে পেরে হেসে দিল, বলল, আমি ব্যালকনিতে যাচ্ছি। রূপায়ণ ব্যালকনিতে গিয়ে ফোনে একটা নাম্বার ডায়াল করত। কানে চেপে ধরল। ফোন রিসিভ হতে অভিযোগের সুরে নারীকণ্ঠী বলে উঠল, এতদিন পর আমার কথা মনে পড়ল রূপ? তোরা তো আমাকে ভুলেই গিয়েছিস। ফুলপিসি, কেমন আছো? আছি কোনো রকম। তোদের কি অবস্থা? রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আমাদের অবস্থা? তুমি এখন কোথায়, কলকাতা না ঢাকা? গত সপ্তাহে ঢাকা এসেছি। কেন রূপ, কাল একবার আমাদের বাড়িতে আসতে পারবে পিসি? তোর মা তো আমার যাওয়া পছন্দ করে না। আমি নাকি তোর বিয়ের কথা বলে বলে তোর মার কান ভাঙাই। মহিলা সব কয়টা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, শুধু বড় ছেলেটার বিয়ের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। শুনতে পারবে কেন? বড় ছেলেটার ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে খেতে স্বভাব খারাপ হয়ে গেছে। রূপায়ণ ইতস্তত করে বলল, পিসি, আমি বিয়ে করছি। পিসি উচ্ছ্বাসিত নিয়ে বলল, সত্যি রূপ? হ্যাঁ গো। কবে, কখন, কিভাবে? রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বলল। ফুলপিসি শুনে বলল, এক একটা বদের হাড্ডি। বিয়ে করছো শুনে কোথায় খুশি হবে, আমোদ ফুর্তি করবে, তা না, বদমাইশগুলো উল্টো ঝগড়া করছে। তুই কোনো চিন্তা করিস না রূপ, আমি কাল সকালে পৌঁছে যাব। বৌমা কোথায়, তাকে দে, একটু কথা বলি। রূপায়ণ ফোনটা কান থেকে নামিয়ে আস্তে করে অনুপমাকে ডাকলো। বলল, হলো তোমার? পিসি কথা বলবে? অনুপমা হাত নাড়িয়ে ফোনটা নিল, ইশারায় মাথা নেড়ে বলল, হয়নি। অনুপমা ফোনটা কানে ধরে আস্তে করে বলল, নমস্কার পিসিমণি, কেমন আছেন? বাহ, ভারী মিষ্টি কণ্ঠ মা তোমার। আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো। আমাদের রূপটা অনেক ভালো ছেলে মা, ওকে কখনো কষ্ট দিও না। অনেক অনেক ভালোবাসো আর আগলে রেখো। শোনো বৌমা। বলুন পিসিমণি। আজ কিন্তু কাল রাত্রি রূপের কাছে যা শুনলাম, তোমাদের আলাদা ঘরে শোবার মতো পরিস্থিতি নেই। তবে এক বিছানায় শোবার দরকার নেই। আমি রূপকে বলে দিব ও নিচে ঘুমাবে, আর ওর সামনে বড় করে ঘোমটা টেনে রেখো, শুধু আজকের রাতটা। অনুপমা লজ্জা পেল, আস্তে করে বললে, আচ্ছা দাও, রূপকে ফোনটা দাও। বসার ঘরে নন্দিতা দেবী থমথম মুখে বসে আছে। নিপা মাকে মুখে যা আসছে তাই বলছে। দীপা বলল, এখনও কিছু দেরি হয়নি মা? দাদা ভাইয়ের রাশটা শক্ত করে টেনে ধরো। ওই মেয়েটা সংসার করার ধান্দায় না কিসের ধান্দায় বড় ভাইকে বিয়ে করেছে কে জানে। একদিনে আমাদের বড়দাদা কেমন পরখ হয়ে গেল, দেখলে মা তুমি? রূপ বলল, কাল ভুলেও বৌভাতের রান্না কেউ রাঁধবে না, বলে দিলাম। তোমার বড় ছেলে খুব তেল হয়েছে, একা একে বউকে রান্না করে খাবে, দেখি কেমন পারে। অরূপ নাক ছিটকে বলল, ওই মেয়েটা কি এই বাড়িতে থাকবে নাকি? দীপার আগে চিরবির করে বলল, না, এই মেয়েকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। মেয়েটা দেখতে কেমন, কেউ দেখছিস? সীমা ব্যঙ্গ করে বলল, না, মুখ দেখা হয়নি। হবে কেমন, দাদা ভাইয়ের মতো বুড়োধারী হবে হয়তো। নন্দিতা দেবী বলল, আহ, তোরা থামবি? আমার আর ভালো লাগছে না। ছেলেটা কিছু খেয়েছে নাকি কে জানে। খবরদার মা, তুমি কিন্তু এখন ঢং করে খাবার দিতে যাবে না। কেন দেব না? ওর টাকায় কেনা খাবার আমরা সবাই গিলছি, ও কেন খেতে পারবে না? তিন বোন একসাথে বলল, তুমি আমাদের খাবারের খোঁটা দিলে মা। ভালো বউ বাড়ি আসতে না আসতে সব রং পাল্টে যাচ্ছে। তুমি মা হয়ে আমাদের কথা শোনালে পরের মতো সুযোগ পেয়ে বসবে। চুপ কর তোরা। নিপা চিৎকার করে বলল, কেন চুপ করব? এটা আমাদের বাবার রেখে যাওয়া বাড়ি। আমার বাবার বাড়িতে আমরা সব সময় আসবো, যত খুশি থাকবো, তাতে কার কি? নন্দিতা দেবী ক্লান্ত বোধ করছে, শীতল কণ্ঠে বলল, তোদের কি কেউ আসতে মানা করেছে? নিপা বলল, করেনি। পড়তে কতক্ষণ? তোমার বড় ছেলে যে খেল দেখালো আজ, বুড়ো বয়সে খুব সংসার করার শখ হয়েছে, সব শখ মিটিয়ে দিব। মেয়েটাকে এমন জব্দ করব না। খবরদার, রূপায়ণের বউয়ের গায়ে সাথে কেউ লাগতে যাস না। রূপায়ণ কিন্তু তোদের কাউকে ছেড়ে কথা বলবে না। অনুপমা আধামাটা ঘোমটা টেনে রূপায়ণের ঘরে আসতে বলল। রূপায়ণ শব্দহীন হাসলো, বলল, 8টা বাজে, চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। অনুপমা মাথা নেড়ে সায় দিল। দুজনে ভরপুট খেয়ে নিল। অনুপমা এঁটো থালাবাটি এক সাইডে গুছিয়ে রাখলো। রূপায়ণ ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ল, বলল, তুমি ঘুমিয়ে যাও, শুভরাত্রি।
খুব ভোরে অনুপমার ঘুম ভাঙল। মাথা তুলে দেখতে পেল রূপায়ণ কপালের উপর হাত রেখে টান টান হয়ে শুয়ে আছে। চোখের পাপড়িগুলো তিত্তির করে কাঁপছে। অনুপমা গালে হাত রেখে আনমনে অনেকটা সময় একধানে রূপায়ণের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কে যেন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। অনুপমা ধরপড়িয়ে উঠে বসল। রূপায়ণ ঘুম ভেঙে গেল, ব্যস্ত পায়ে দরজা খুলে দিল। পিসি রূপায়ণকে দেখে এক হাতে আলতো করে জড়িয়ে ধরল। রূপায়ণ হাসি মুখে বলল, কেমন আছো পিসি? ভালো। তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? আজ না বউ ভাত, বাজারে যেতে হবে না? অনুপমা মাথার ঘোমটাটা টেনে এগিয়ে এসে পিসিকে প্রণাম করলো। পিসি অনুপমার চিবুকে হাত রেখে চুমু খেলো, বলল, এত সুন্দর বউটা কোথায় পেলি রে রূপ? এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী। নাম কি তোমার? অনুপমা। বাহ, নামটাও সুন্দর। রূপ, আমাকে একটা খাতা আর কলম দে। রূপায়ণ পিসির হাতে খাতা কলম ধরিয়ে দিতে পিসি ফদ্দ লিখতে বসলো। লেখা শেষ হতে বলল, চল আমিও যাব তোর সাথে বাজারে। পিসি, আমি একাই পারবো, তুমি অনুপমার সাথে থাকো। না, আমার স্বর্ণের দোকানে একটু দরকার আছে, তুই চল তো। শোনো বৌমা, দরজা লাগিয়ে বসে থাকো, আমরা যতক্ষণ না আসবো। কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই। বাজার থেকে আসার সময় জলখাবার কিনে আনলো। অনুপমা মাথা নেড়ে বলল, আচ্ছা। রূপায়ণের পিসি স্বর্ণের দোকানে রেখে সবজির বাজারে চলে গেল। পিসি ব্যাগ থেকে একটা পুরনো মডেলের টিকলি বের করে বলল, দেখুন তো এখানে কতটুকু স্বর্ণ আছে। 2 আনা 3 পয়েন্ট। টিকবে কতটুকু? ভাঙলে বোঝা যাবে, তবে পুরনো তো, খুব বেশি টিকবে না। পিসি বলল, ঠিক আছে, তাহলে আমার সোনা আপনার সোনা ভরে একজোড়া কানের দুল বানিয়ে দিবেন। মানে ঠিক বুঝলাম না ম্যাডাম। পিসি তার কালো চশমাটা খুলে রেখে চোখ গোল গোল করে তাকালো, বলল, আরে আমাদের দুজনের সোনা মিলিয়ে ভালো কানের দুল বানিয়ে দিবেন। দোকানদার শুকনো ঢোক গিলল। আশেপাশে একবার চোখ তুলে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। দোকানদার আস্তে করে বলল, আমার সোনা আপনার সোনায় কতটুকু ভরবো? যতটুকু ভরলে জিনিসটা মজবুত হবে ততটুকুই ভরবেন, বেশি খাদ দিয়েন না কিন্তু। আচ্ছা, আমার কিন্তু কালকের ভেতরে চাই। আচ্ছা, পেয়ে যাবেন, কিন্তু টাকা অ্যাডভান্স দিতে হবে। পিসি ব্যাগ থেকে 1000 টাকার 5টা নোট বের করে দোকানদারের হাতে তুলে দিল। একটা রিসিপ্ট নিয়ে উঠে পড়ল। ততক্ষণে রূপায়ণের বাজার সেরে এসেছে। দুজনে রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। মেয়েরা যতই বলুক রূপায়ণের সাথে পাছে থাকার দরকার নেই। নন্দিতা দেবীর ঘরে বসে থাকতে পারল না। আজ নন্দিতা দেবীর কিছু হলে ওই মেয়েগুলো ফিরেও তাকাবে না। রূপায়ণ সবার প্রথমে ছুটে আসবে। বাঙালি রীতি অনুযায়ী বিধবা মহিলারা বউ ভাতে রান্না করে না, তাই নন্দিতা দেবী হাত দিলেন না। তবে তার ননদকে কীভাবে কতটুকু রান্না করতে হবে সাথে থেকে বলে দিলেন। সবজি কেটে বেছে দিলেন। মেয়েরা সকাল সকাল রাগ করে যার যার মতো শ্বশুরবাড়ি চলে গেছে। নন্দিতা দেবীকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল, তিনি যাননি। ফুলপিসি বলল, বৌদি শোনো, তোমাকে একটা কথা বলি। ছেলে মেয়েদের কথায় নেচে কখনো রূপের বউকে কষ্ট দিও না। আজ তোমার কিছু হলে আর কেউ দেখবে না তোমাকে, একমাত্র রূপ ছাড়া। ছেলেটা এতদিন পর নিজের কথা ভেবেছে, আমাদের উচিত ওকে সাপোর্ট করা। তুমি নিজেও বোঝো না একা থাকা কতটা প্রিয়দায়ক। তোমার তো তাও বুড়ো বয়সে দেখা রাখার জন্য ছেলে মেয়ে আছে। রূপ যদি বিয়ে না করতো, ওকে বয়সকালে কে দেখতো? এই বয়সটা আফসোস করে কাটাতে হতো ছেলেটার। নন্দিতা দেবী কেঁপে উঠল। সত্যি তো, এভাবে কখনো ভেবে দেখা হয়নি। রূপায়ণ একাকী কীভাবে থাকতো? ফুলপিসি বলল, বউ দেখেছ না? ফুলপিসি চিল্লিয়ে বলল, অনুপমা একবার নিচে আসো তো। অনুপমা মাথায় ঘোমটা টেনে ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে হেঁটে এলো। এত সুন্দর মেয়েটাকে দেখে নন্দিনী দেবীর দুচোখ জুড়িয়ে গেল। মেয়েটার স্মৃতিতে রূপায়ণের নামে পড়া সিঁদুর জলজল করছে। দেখতে যে কি ভালো লাগছে। অনুপমা হেঁটে এসে শাশুড়ি মায়ের পাশে দাঁড়ালো। পিসি বলল, উনি তোমার শাশুড়ি মা হন? অনুপমা মিষ্টি এক করে একটু হাসলো। নন্দিতা দেবী পায়ে হাত দিয়ে প্রণাম করলো। গত রাতের কথা মনে পড়তে লজ্জায় কুঁকড়ে গেল নন্দিতা দেবী। ইতস্তত করে বলল, থাক থাক, প্রণাম করতে হবে না। সীমা অনুপমাকে দেখে এগিয়ে গেল। পরীর মতো সুন্দর মেয়েটা বরদাদাভাইয়ের বউ হয়েছে। এই মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছে বরদাদাভাই? কোন পরীর রাজ্য থেকে নিশ্চয়। ভেতরে ভেতরে হিংসায় জ্বলে গেল সীমা। নিজের সৌন্দর্য নিয়ে সীমার খুব অহংকার ছিল। এই মেয়েটার বাড়াবাড়ি সৌন্দর্যের কাছে সীমা তো চুনোপুটি। বেছে বেছে এত সুন্দর মেয়েকে বিয়ে করতে হলো বরদাভাইকে। গোবিন্দ বউ বাচ্চা নিয়ে চলে এসেছে। রূপায়ণের মাকে দিয়ে বোনদের ফোন করে আসতে বলেছে, কেউ আসবে না। মাকে একগাদা কটু কথা শুনিয়ে ফোন রেখে দিয়েছে। রুম্পা নিজের হাতে অনুপমাকে খুব যত্ন করে সাজিয়ে দিল। সীমা পাশে বসে মুখ ভার করে বসে আছে অনুপমা সাজানো দেখে। পিসি ভাত খাবারের থালা রূপায়ণের হাতে তুলে দিল, বলল, বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেই। রূপায়ণ থালাটা অনুপমার হাতে তুলে দিল, দৃঢ়কণ্ঠে বলল, আজ থেকে তোমার যাবতীয় দায়িত্ব আমি নিলাম অনুপমা। বিনিময়ে তুমি শুধু আমার হয়ে থেকো। অনুপমা কাপা হাতে থালাটা নিল। রুম্পার অনুপমাকে ধরে বসিয়ে দিল, বলল, খেতে নাও।
অনুপমা বলল, এতগুলো খাবার একা খেতে পারবো না। রুম্পা ফিসফিসিয়ে নিচু কণ্ঠে বলল, খাও খাও, যত খাবা তত শক্তি পাবা। ধ্যাত, পিসি বলল, রূপ বৌমার সাথে খেতে বজ্জা। রূপায়ণ অনুপমার পাশে গিয়ে বসলো, হাত ধুয়ে ভাত মেখে অনুপমার মুখের সামনে তুলে ধরলো। রূপায়ণের হাতে খেতে অনুপমার খুব লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। রুম্পা বলল, তুমি দাদাকে তুলে খাইয়ে দাও। রূপায়ণ বলল, থাক, ও লজ্জা পাচ্ছে। আরে আমরাই তো, দাদাকে খাইয়ে দাও প্লিজ। রূপায়ণ হেসে দিল, খুব আগ্রহ নিয়ে অনুপমার মুখ পানে তাকালো। অনুপমা কাঁপা কাঁপা হাতে রূপায়ণের মুখের সামনে এক লোকমা ভাত তুলে ধরল। রূপায়ণ ভাতগুলো খাওয়ার সময় আলতো করে অনুপমার আঙ্গুলে ঠোঁট ছোঁয়ালো। অনুপমা কেঁপে কেঁপে উঠল, চট করে হাত সরিয়ে নিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলল। অরূপের অফিস বন্ধ। বেলা করে ঘুম থেকে উঠে দেখলো বাড়িতে ঘটা করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে। অনুপমার দিকে চোখ পড়তে অনুপমার বাড়াবাড়ি সৌন্দর্য দেখে মুগ্ধ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে রইল অরূপ। এত সুন্দর মেয়েটা বদ্দাদাভাইয়ের বউ হয়েছে, এই মেয়েটাকে আজ সারা রাত বদ্দাদাভাই ভোগ করবে। ওই তো সীমা পাশে দাঁড়িয়ে আছে। এই মেয়েটার সৌন্দর্যের কাছে সীমার বড্ড স্লান লাগছে। কথাগুলো ভাবতেই মনটাই তিক্ততায় ভরে গেল। ছোটবেলা থেকে বদ্দাদা সব জিনিসের ব্যবহার করে অভ্যস্ত অরূপ। এই মেয়েটাকেও এক দেখায় অরূপের প্রচণ্ড ভালো লেগে গেল। সুযোগ পেলে এই মেয়েটাকেও ছাড়বে না অরূপ। এক রাতের জন্য হলেও নিজের জীবন শয্যাসঙ্গী বানাবে। তবে বরদাদা ভাইয়ের আগে টেস্ট করতে পারলে বেশি ভালো হতো। বরদা ভাই না চাইতে সবসময় বেছে বেছে সেরাটা পায় কেন কে জানে। বৌভাতের অনুষ্ঠান শেষ করে রূপায়ণ দোকানে চলে গেল। অনুপমা, পিসি আর রুম্পা বসে সারাটা বিকেল গল্প করে কাটালো। অবুঝ মন চাতক পাখির মতো রূপায়ণের ফিরে আসার প্রহর গুনছে। মানুষটা চোখের আড়াল হওয়ার পর থেকে কেমন যে অস্থির অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। এত কাজ পাগল কেন মানুষটা? আজকে কাজে না গেলে কি এমন ক্ষতি হতো? রাত 8টার দিকে রূপায়ণ বাড়িতে ফিরল। বাড়িতে পা রাখতে কাকে যেন ডাক দিল। রূপায়ণের মোলায়েম কণ্ঠস্বর শুনে অনুপমার বুকের ভেতর ধক করে উঠল। চঞ্চল চোখ দুটো আতিপাতি করে মানুষটাকে খুঁজছে। অনুপমা এখনও শাশুড়ি মায়ের ঘরে বসে। পিসি কত কিছু বলে গেলেও একটা কথাও অনুপমার কান ভেদ করে মস্তিষ্কে ঢুকলো না। হঠাৎ পিসি বলে উঠল, ওই তো রূপ এসে গেছে। রূপায়ণ গামছা হাত নিয়ে হাত মুখ মুছতে মুছতে অনুপমার গা ঘেঁষে বসল। পুরুষালী উষ্ণ স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল অনুপমা। রূপায়ণ হেসে দিয়ে বলল, কী খবর তোমাদের? গোবিন্দ এতক্ষণে রূপায়ণের ঘর ফুলটুল দিয়ে সাজাচ্ছিল। ঘরে এসে নিচু কণ্ঠে বলল, খবর তো তোর হবে আজ রাতে, আমরা কাল শুনবো সবাই। রূপায়ণ চোখ গরম করে গোবিন্দর পিঠে আলতো করে থাপ্পড় মারল। পিসি মুখ টিপে হেসে দিল, বলল, কী খাবি রূপ? আমার শুধু চা হলেই চলবে। আসার সময় গরম গরম সিঙ্গারা পুরি এনেছি, সীমা নিয়ে আসছে। সীমা চা সিঙ্গারা পুরি এনে টি টেবিলের সামনে রাখলো। অনুপমা একটা ছেড়ে দুটো সিঙ্গারা খাওয়ার সময় চোখে জল চলে আসলো। বাড়িতে জেঠি কখনো অনুপমাকে গোটা একটা সিঙ্গারা খেতে দিত না, সবসময় অর্ধেক ভেঙে দিত। রূপায়ণ খেয়াল করলো, নিচু কণ্ঠে বলল, কি হয়েছে অনুপমা, চোখে জল কেন? অনুপমা শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে হেসে দিল, বলল, কিছু না, এমনি ঝাল লেগেছে। দেখো, খাও, আর একটা দেবো? না না, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে সবসময় আমাকে বলবে। খাবার জিনিস নিয়ে কখনো লজ্জা করবে না। এই মানুষটা এত ভালো কেন? অনুপমার মন খারাপের কারণটাও মানুষটা ঠিক ঠিক বুঝে গেল। রাত 9টা হয় পর্যন্ত সবাই মিলে টেলিভিশন দেখলো। আড্ডা গল্প গুজব চলল। রাতের খাবার খেয়ে দিয়ে সবাই যে যার ঘরে শুতে চলে গেল। গোবিন্দ বলল, চলো বন্ধু, তোমাদের শোবার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। রূপায়ণ গোবিন্দর কাঁধে হাত রেখে বলল, কোলে করে দিয়ে আসবি? বেশ, তাহলে তুই আমাকে কোলে নে। শালা, আমি তোকে কেন নেব? তুই বৌদিকে কোলে নে। আমার বউ হাঁটতে পারে। রূপায়ণ হাত বাড়িয়ে দিল। অনুপমাকে ইশারায় হাতে হাত রাখতে বলল। অনুপমা আলতো করে রূপায়ণের বাড়িয়ে রাখা হাতে হাত রাখলো। রূপায়ণ মুঠো করে ধরে বলল, চলো। ঘরের সামনে এসে বাঁধলো আরেক বিপত্তি। রুম্পা, সীমা, পিসি ঘর আটকে দাঁড়িয়ে আছে। গোবিন্দ খিলখিল করে হেসে দিল। পিসি হাত বাড়িয়ে বলল, রূপ, 10,000 টাকা দে। কেন পিসি? এটা নিয়ম, দিতে হয়। কোথায় লেখা আছে পিসি? এত টাকা কথা বাড়িয়ে লাভ নেই। টাকা দিলেই তবেই ঘরে যেতে পারবি বউ নিয়ে। রূপায়ণ অনুপমার হাতটা মুঠো করে ধরে বলল, অনুপমা, চলো, আমরা আজকের রাতটা পিসির ঘরে শুবো। এক রাতে অন্য ঘরে শুলে কিছু হবে না পিসি। পিসি চোখ গরম করে বলল, এই বয়সে আমার হাতে কানমলা খাওয়ার ইচ্ছে না থাকলে তবেই যা। রূপায়ণ মুখ টিপে হাসলো। তুমি আমার পিসি হয়ে বাসর ঘরে ঢোকার বিনিময়ে আমার কাছে টাকা চাচ্ছ? তোমার লজ্জা করে না পিসি? চুপ কর বেয়াদব ছেলে। আমি টাকা চেয়েছি নাকি? গোবিন্দও তো বলেছে আমাকে টাকা চাইতে, কালকে ট্রিট দিবে। সবাই একসাথে হেসে দিল। রূপায়ণ বলল, ওকে, কাল সবাই আমি ট্রিট দিব।
এখন ঘরে যেতে দাও প্লিজ, ঘুমাবো, সকালে দোকানে যেতে হবে। গোবিন্দ বিড়বিড় করে বলল, ঘুমাবে না কি করবে আমাদের ভালো করে জানা আছে। সবাই খুশি মনে যার যার ঘরে চলে গেল। রূপায়ণ অনুপমাকে নিয়ে ঘরের ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। লাইট জ্বেলে দিতেই দুজনে অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। সারা ঘরের মেঝেতে অজস্র লাল বেলুন, বিছানায় এত পরিমাণ বাহারি গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। চাদর দেখা যাচ্ছে না, টেবিলে মোমদানিগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখা। রূপায়ণ সবগুলো মোম জ্বেলে দিয়ে ঘরের লাইট অফ করে দিল। লো ভলিউমে মিউজিক প্লেয়ার অন করে দিল। মোহনীয় সৌন্দর্যময় পরিবেশ, পাশে প্রিয় মানুষ, মিউজিক প্লেয়ার, পছন্দের গান, সব মিলিয়ে অনুপমার বুক ভেতরে নীরবে ঝড় উঠেছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। রূপায়ণ চট করে কোলে তুলে নেয়। অনুপমা রূপায়ণের গলা জড়িয়ে ধরে কাজল রাঙা মায়াবী চোখ তুলে তাকালো। রূপায়ণ অনুপমার মুখ পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে। অনুপমা ওই গভীর চোখে চোখ রাখতে চার চোখের মিলন হলো। রূপায়ণের উত্তপ্ত গরম নিঃশ্বাস অনুপমার চোখে মুখে উপচে পড়ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো অনুপমার বুকের গভীর শিহরণ বয়ে গেল। রূপায়ণের চোখে চোখ রেখে বলল, অনুপমা, এটা বোধহয় দিবাস্বপ্ন নয়, তাই না? কি মনে হয় আপনার? রূপায়ণ আস্তে করে অনুপমাকে বিছানায় বসিয়ে দিল, কপালে কপাল ঠেকালো। অনুপমার আবেশে দু চোখ বুঝে ফেলল। রূপায়ণ আলতো করে অনুপমার দুগালে হাত রাখলো, বলল, সেদিনও আমরা কেউ কাউকে চিনতাম না, অথচ আজ তুমি আমার কতটা আপন, কতটা কাছের। যতটা কাছে থাকলে একজন আরেকজনের নিঃশ্বাসের উষ্ণতা গভীরভাবে অনুভব করা যায়, ঠিক ততটাই কাছের। রূপায়ণ অনুপমার কানের কাছে মুখ নিয়ে আবেগী কণ্ঠে ফিসফিস করে বলল, আজ এই শুক্লপক্ষের মায়াবী রাত, আকাশে আলোর ঝলমলে চাঁদ, চারপাশে অজস্র ফুলকে সাক্ষী রেখে তোমায় আমি নিজের করে পেতে চাই অনুপমা। অনুপমা আস্তে করে রূপায়ণের বুকে নিশ্চিন্তে মাথা এলিয়ে দিল। অনুপমার মন জানে, পুরো নারী সত্তা জানে, এই মানুষটা কখনো অনুপমাকে ভেঙে চুরমার করে দিবে না, উল্টে অতিরিক্ত ভালোবাসা দিয়ে নিজের মন মতো গড়ে নেবে। এই মানুষটাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, আর অনেক অনেক ভালোবাসা যায়। যতটা ভালোবাসলে মানুষটা আর কখনো আক্ষেপ হবে না, আফসোস হবে না, সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকবে। আর তার থেকে শতগুণ বেশি মানুষটার মন প্রাণ উজাড় করে ভালোবাসা যায়। তীব্র ভালোবেসে মধুময় যন্ত্রণা সহ্য করেও যে কতটা গভীরভাবে একজন আরেকজনের অস্তিত্বে মিশে যাওয়া যায়, রূপায়ণ নামের সুপুরুষটি অনুপমার জীবনে না এলে অজানাই রয়ে যেত। রূপায়ণের ঘুম ভেঙে গেল। অনুপমা রূপায়ণের বুকে মুখ গেজে গুটি গুটি মেরে ঘুমিয়ে পড়ল। কাল রাতের কথা মনে পড়তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রূপায়ণ আর একটু গভীরভাবে অনুপমাকে জড়িয়ে ধরল। এই মেয়েটা কাল রাতে রূপায়ণকে স্বর্গসুখের সন্ধান দিয়েছে, পরিচয় করেছে সম্পূর্ণ নতুন অনুভূতির সাথে। রূপায়ণের পুরুষসত্তাকে করেছে পরিপূর্ণ। অনুপমা মিটমিট করে তাকালো। রূপায়ণ জেগে থাকতে দেখে রাতের কথা মনে পড়তে লজ্জায় চোখ দুটো বুজে ফেলল। রূপায়ণ হেসে দিল, ফিসফিস করে বলল, শুভ সকাল। অনুপমা নিচু কণ্ঠে বলল, ছাড়ুন, আমি উঠব, এখনও খুব বেশি বেলা হয়নি, আর একটু থাকো না। আচ্ছা। অনুপমা, গিফট পছন্দ হয়েছে? অনুপমা রূপায়ণের চোখের দিকে তাকালো, বলল, গিফট? রূপায়ণ ইশারায় অনুপমার গলা দেখালো। অনুপমা নিজের গলার দিকে তাকিয়ে বেশ অবাক। চেন সহ লকেটটা নেড়ে চেড়ে দেখলো, সম্ভবত 1 ভরি ওজনের স্বর্ণের চেন, সাথে লাভের ভেতরে R+A লেখা রকেট। অনুপমা ইতস্তত করে বলল, এসবের কি দরকার ছিল? শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলে। প্রিয়জন ভালোবেসে কিছু উপহার দিলে ভালোবাসা দিয়ে গ্রহণ করতে হয় অনুপমা, এভাবে বলতে হয় না। আমি দুঃখিত, আসলে কেউ আমাকে এত দামি উপহার দেয়নি তো। এখন থেকে আমি দিব অনুপমা, তুমি চাইলেও দিব, না চাইলেও দিব। তোমার কোনো ইচ্ছা কখনো অপূর্ণ রাখবো না। এই মানুষটার সুন্দর ব্যবহার, অমায়িক কথা প্রতিক্ষণে ক্ষণে অনুপমাকে মুগ্ধ করে। কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। রূপম ধরপড়িয়ে উঠে বসল। অনুপমার পুরো শরীর ব্যথায় নীল হয়ে আসে। উঠতে একটু দেরি হলো। ততক্ষণে রূপায়ণ দরজা খুলে ব্যস্ত পায়ে চলে গেছে। ভীত কণ্ঠে বলল, কি হয়েছে মায়ের? পিসি অস্থির হয়ে বলল, দেখ না রূপ, বৌদি যেন কেমন করছে। রূপায়ণ মাকে এক হাতে জড়িয়ে নিল। মায়ের মাথা হাত রেখে বলল, কেমন লাগছে মা তোমার? নন্দিতা দেবী ঘেমে নিয়ে একাকার অবস্থা। বুকের মাঝে চাপ ধরে ব্যথা করছে। ধীরে ধীরে বুকের ব্যথা পিঠ, বাহু, পেটে ছড়িয়ে পড়ছে। মাথা ঝিমঝিম করছে, দ্রুত শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। সম্ভবত স্ট্রোকের ভাব আছে। নন্দিতা দেবী আস্তে করে বলল, সকালে ঘুম থেকে ওঠার সময় শরীর অসম্ভব কেঁপে মাথায় ঝিম লেগে পড়তেই নিছিলাম, তোর পিসি ধরে ফেলেছে। রূপায়ণ অস্থির হয়ে বলল, ডাক্তার কত করে তোমাকে মানসিক চাপ নিতে মানা করেছে? তুমি তো আমার একটা কথাও শোনো না মা। পিসি জলের বালতি আনো প্লিজ।
মায়ের মাথায় জল ঢালতে হবে। অরূপ কোথায়? ওকে ডাকো, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রূপায়ণ মায়ের মাথায় জল ঢালছে, পিসি হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। অরূপ ফোনে বোনদেরকে খবর দিল সিএনজি ডাকতে গেছে। রূপা দীপা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। রূপা রূপায়ণের হাত থেকে জলের মগ কেড়ে নিয়ে বলল, এখান থেকে সর বর্দা ভাই, তুই তো চেয়েছিলি শুধুমাত্র তোর জন্য মায়ের আজ এই অবস্থা। তুই এখন এখানে কি করছিস? যা বউ নিয়ে শুয়ে থাকগা, নির্লজ্জ কোথাকার। রূপায়ণ এমনিতে ঘাবড়ে গেছে, বোনদের সাথে অযথা তর্ক করতে ইচ্ছে করলো না। দৌড়ে নিজের ঘরে গিয়ে আলমারি থেকে টাকার বান্ডিল কোমরে গুঁজে অনুপমাকে বলল, তুমি একটু এদিকটা দেখো প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না, দ্রুত মাকে নিয়ে হাসপাতালে যান, আর যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবেন। রূপায়ণ ব্যস্ত পায়ে মাকে পাঁচকোলা করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। অরূপ ততক্ষণে বাড়িতে গেটে সিএনজি থামিয়েছে। পিসি অরূপ সাথে গেল। দীপা রূপা মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে নিল। হাসপাতালে যাওয়ার আগে রূপা অনুপমাকে দেখে বলল, বাড়িতে অলক্ষ্মী ঢুকছে, আসতে না আসতে এত বড় অঘটন ঘটে গেল। দীপা অনুপমার মুখোমুখি দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমার মায়ের যদি কিছু হয় না মেয়ে, তাহলে তোকে সংসার করার স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দিব, কাউকে শান্তিতে থাকতে দেবো না। এই তোমার লজ্জা করে না? বরের সাথে সারা রাত ফুর্তি করে সেই চিহ্ন নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ, সারা কপালে সিঁদুর লেপটেছে। ছি অনুপমা। অপমানগুলো নিঃশ্বাসের সাথে হজম করে নিল। এদের মা অসুস্থ, কোথায় যাবে তা নয়, উল্টো অনুপমার সাথে ঝগড়া করার চেষ্টা করছে। এদের সাথে কথা বলতেও রুচিতে বাঁচছে অনুপমা। রূপা দীপা চলে যেতেই অনুপমা স্নান সেরে সীমাকে বলল, কিছু রান্না করা দরকার। সবাই না খেয়ে গেল। সীমা অনুপমাকে সব কিছু দেখিয়ে দিল, নিজে হাতে সবজি কেটে বেছে নিল। মাকে হার্ট কন্ডিশনে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছে, এখনও রিপোর্ট বের হয়নি। নন্দিতা দেবীর হাতে স্যালাইন চলছে। রূপায়ণ এতক্ষণে ব্যস্ত পায়ে ছোটাছুটি করছে। ডাক্তার একটু পরপর টুকন লিখে দেয়, ওই ওষুধ ওই জিনিস আনার জন্য। নাজুক মন, ক্লান্ত শরীর, চেয়ার শরীর এলিয়ে দিতে বোনগুলো আবার শুরু করলো। দিল অশান্তি তীব্র বাক্যকণ বান। রূপায়ণ বিরক্ত হয়ে বলল, আসলে কি চাইছিস তোরা বলতো? এটা হাসপাতাল, এখানে অন্তত মুখটা বন্ধ রাখ। ভালো লাগছে না। দীপা বলল, এখন মুখ বন্ধ করে রাখবো কেন? সত্যি কথা বললে বুঝি তোর গায়ে ফোসকা পড়ে বদ্দাদা ভাই? আর যদি মায়ের কিছু হয়ে যায় তার জন্য তুই দায়ী থাকবি। রূপা তাচ্ছিল্য করে বলল, দেখ নির্লজ্জটা কীভাবে হাসপাতালে এসেছে, শার্টে এখনও সিঁদুরের ছাপ স্পষ্ট। বুড়ো বয়সে বিয়ে করে তোর লজ্জা টজ্জা কি একদম ফুরিয়ে গেছে বদ্দাদা ভাই? পিসি ধমক দিয়ে বলল, থামবি তোরা? ওকে কোন পরিস্থিতিতে বৌদিকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছে তোরা দেখিস নেই। রূপা বলল, তুমি একদম বড় ভাইয়ের হয়ে সাপাই গাইবে না পিসি। ওর জন্যই আজ মায়ের এই অবস্থা। ওর জন্যই না কাদের জন্যই আজ বৌদির এই অবস্থা হয়েছে আমার বেশ ভালো করেই জানা আছে রূপা। তোরা রূপকে যতই দোষারোপ করে, সত্যি কখনো মিথ্যে হয়ে যাবে না। তুমি কেন আমাদের বাড়িতে এসেছো পিসি? সেবার না বলে গেলে আর কখনোই আমাদের বাড়ি আসবে না। রূপায়ণ শীতল কণ্ঠে বলল, দীপা মুখ সামলে কথা বল। এখনও তোরা বাবার অধিকারে যতটা অধিকার, পিসিরও তার বাপ ভাইয়ের বাড়িতে ঠিক ততটাই অধিকার। তোদের লজ্জা করছে না? মা অসুস্থ, তারপরে তোরা মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। দীপা তাচ্ছিল্য করে বলল, লজ্জা আমাদের করবে কেন? লজ্জা তো তোর হওয়া উচিত। কী বেশা হসপিটালে এসেছিস? নিজের দিকে তাকিয়ে দেখ। রূপায়ণ হতাশ বোধ করল। এরা সবসময় তীব্র বাক্যবাণ দিয়ে রূপায়ণকে থামিয়ে দেয়। সবসময় বলা ভুল হলো। রূপায়ণের বিয়ের আগে এরা কেউ এমন ছিল না। রূপায়ণকে দেখলে সবার মুখে তেল তেল হাসি ঝরে পড়ত। রূপায়ণ বিয়ে করার পর থেকে আসল সমস্যা শুরু। নার্স এসে বলল, নন্দিতা দেবীর বাড়ির লোককে। রূপায়ণ চট করে উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে বলল, কী হয়েছে সিস্টার? পেশেন্টের স্যালাইন শেষ হয়ে গেছে, পেশেন্টকে অতিরিক্ত তেল মশলা ছাড়া হালকা কিছু খাবার দিন। অবশ্যই ডাক্তার। কখন আসবে? ডাক্তার বিকালের রাউন্ডে এসে রিপোর্টগুলি দেখবে। নার্স বলল, রোগীকে কেবিনে নিয়ে গিয়ে কেউ চিৎকার করে কথা বলবেন না, নিচু কণ্ঠে কথা বলবেন, রোগী যেন কোনো কথাই উত্তেজিত না হয়। এই দিকটা খেয়াল রাখবেন সবাই। অরূপ বলল, দাদা বর্দা ভাই, আমি তাহলে বাড়ি গিয়ে খাবার নিয়ে আসি? না, মায়ের সাথে দেখা করে আমি যাব। দীপা বলল, তোর যেতে হবে কেন? বউকে না দেখে মরে যাচ্ছিস বুঝি? মুখ সামলে কথা বল দীপা। যতটুকু টাকা এনেছিলাম খরচ হয়ে গেছে, এখন কত টাকা কি লাগবে জানা নেই। আমি বাড়িতে না গেলে এত টাকা ম্যানেজ করে কে দিবে? তুই দিবি নাকি অরূপ দেবে? দীপা দমে গেল, আমতা আমতা করে বলল, আমি এত টাকা কোথায় পাবো? তাহলে এত বকবক করছিস কেন? হয় চুপ করে থাক, আর না হয় বাড়ি যা। এমনিতে টেনশনে মাথা কাজ করছে না। আমরা কেন বাড়ি যাব? মাকে ফেলে কোথাও যাব না আমরা। তোর যাওয়ার হলে তুই যা।
পিসি বিরক্ত হয়ে বলল, মেয়েগুলোর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই, তুই বাড়ি যা রূপ। এরা বৌদির আহ্লাদে এক একটা বেয়াদব তৈরি হয়েছে। আমাদের ব্যাপারে খবরদার তুমি কোনো কথা বলবে না পিসি। তোমাকে এখানে কে আসতে বলছে? রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, পিসি তুমি আমার সাথে চলো, এখানে থাকার দরকার নেই, আমি তো একটু পরে আসবো। পিসি নন্দিতা দেবীর সাথে দেখা করে রূপায়ণের সাথে চলে গেল। যাওয়ার সময় অরূপের হাতে রুটি, কলা, ফল কিনে দিয়ে গেল রূপায়ণ। রূপা মায়ের পাশে বসলো। রূপা বলল, এই সুযোগ মা, ওই অপয়া মেয়েটাকে বাড়ি থেকে বের করো। তুমি এখনও বদ্দাতা ভাইকে কিছু বললে ফেলতে পারবে না। নন্দিতা দেবী বড় দম ছাড়লো, ধীর কণ্ঠে বলল, আমি যদি এখন হঠাৎ করে মরে যাই, আমার রূপায়ণকে কে দেখবে? তোরা দেখবি? অবশ্যই মা, ও সব চাওয়া পড়া পূরণ করতে পারবি তোরা। কি চাই তোমার ছেলে যে অপূর্ণ থাকবে? বর্দা ভাই বউ মারাত্মক সুন্দরী মা, এতটাই সুন্দরী যে এই বউ যা বলবে তোমার ছেলে তাই শুনবে, ও বেদবাক্য মনে করে মানবে। এই বউ বাড়িতে থাকা মানে বিপজ্জনক। আমার রূপায়ণের কপালের গুণে এত সুন্দর বউ পেয়েছে, এতে হিংসে করার কিছু নেই। তার মানে মেয়েটা আমাদের বাড়িতে থাকবে? ভুল বললি, সে তার স্বামীর ঘরে থাকবে। তুমি এখন বুঝতেছো না মা, সব বুঝবা। তারপর খুব ক্লান্ত লাগছে দীপা, কথা বলতে ভালো লাগছে না। রূপায়ণ বাড়িতে গিয়ে স্নান সারল। অনুপমা গামছা শার্ট এগিয়ে দিয়ে বলল, মায়ের কী অবস্থা? বিপদ কেটে গেছে, এখন অনেকটাই সুস্থ। আজ রাতে বাড়ি আসবেন না? না বোধহয়। ভাত বেড়েছি, চলুন খেয়ে নেবেন। খেতে ইচ্ছে করছে না অনুপমা, তুমি সবার জন্য ভাত বেড়ে দাও। অনুপমা রূপায়ণের শার্টের কোনা টেনে ধরল, চোখে চোখ রেখে বলল, সারাদিন কিছু খাননি আপনি, না খেয়ে অসুস্থ হয়ে যাবেন। নিজের শরীর ঠিক না থাকলে মাকে সেবা করবেন কিভাবে? আমি ভাত নিয়ে আসছি, আপনি বসুন। রূপায়ণ কয়েক লোকমা ভাত খেয়ে উঠে পড়তে চাইল। অনুপমা জোর করে নিজের হাতে রূপায়ণকে ভরপেট খাইয়ে দিল। রূপায়ণ বলল, তুমি খাও, পরে খাবো। পরে না, এক্ষুনি খেয়ে নাও অনুপমা। খাবো তো। রূপায়ণ খাবারের টিফিন বক্স হাতে নিয়ে বলল, পিসি বোধহয় চলে যাবে এখন, রাতে সাবধানে থাকো। আর কিছু দরকার হলে আমাকে ফোন করো। আচ্ছা, আসি। রূপায়ণ হাসপাতালে আসতে অরূপ বাড়ি চলে গেল। দীপা মাকে খাইয়ে দিয়ে তারপর দুই বোন খেতে বসলো। খাওয়ার সময় রান্না ভালো হয়নি, লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, কে এমন অখাদ্য রেজেছে, আর কত কিছু বলে খাওয়া শেষ করলো। রূপায়ণ মায়ের পাশে বসলো, মায়ের এক হাত ধরে বলল, এখন কেমন লাগছে মা? আগের থেকে ভালো। অযথা টেনশন করবা না মা, আমি থাকতে কিসের চিন্তা তোমার? নন্দিতা দেবী উত্তর দিল না। তার খুব কান্না পাচ্ছে। সারা জীবন বড় ছেলেটাকে সব কিছু থেকে বঞ্চিত করেছেন তিনি। সঠিক সময়ে বিয়ে দিলে আজ রূপায়ণের ঘরে 9-10 বছরের বাচ্চা থাকতো। তবুও ভালো, দেরি হলে ছেলেটা নিজের কথা ভেবেছে। মেয়েগুলো অযথা কেন যে অশান্তি করতে চায় তিনি বুঝে পান না। ডাক্তার টেস্টের রিপোর্টগুলো দেখে বলল, উনি হার্ট অ্যাটাক করেছেন। আছাড় খেলে বা সঠিক সময়ে হাসপাতাল না আনলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। ওনাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন, আর ভারী কাজ করা টোটালি বন্ধ। নিয়ম করে দুবেলা ইনসুলিন দেওয়া লাগবে। আগের ওষুধ বাদ দিয়েছি, যে ওষুধগুলো লিখে দিয়েছি নিয়ম করে খাওয়াবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত তরকারি খাওয়াবেন না। 1 মাস পর আবার চেক আপ করিয়ে নেবেন। আমরা কি আজকেই মাকে নিয়ে যেতে পারি ডাক্তার? অবশ্যই, তবে সন্ধ্যায় ইনসুলিন দুটো দিয়ে যাবেন। ধন্যবাদ ডাক্তার। সীমা অরূপকে বলল, পাশের বাড়ির মেয়েটার জন্মদিন আজ, আমাকে বারবার যেতে বলেছে, কি করব? অবশ্যই যাবে। 1000 টাকার একটা নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, কিছু গিফট দিয়ে খেয়ে আসো। তুমি যাবে না? না গো, সারাদিন অনেক ধকল গেছে, আমি এখন ঘুমাবো। একা যাব? কেউ যদি কিছু বলে? শাশুড়ি অসুস্থ, তারপর গিয়েছি। অরূপ বিরক্ত হয়ে বলে, আজব তো, কে কি বলবে? গেলে যাও, না গেলে থাকো। কানের কাছে প্যানপ্যানানি করে বন্ধ করো। শোনো না, আমার যদি আসতে একটু রাত হয়, কিছু বলবে না তো? আজ রাতে তুমি না এলে সমস্যা নেই। সীমা খুশি মনে সেজেগুজে জন্মদিন খেতে চলে গেল। অরূপের চোরা হেসে গা ঝাড়া দিয়ে বিছানা ছেড়ে উঠল। সময় নিয়ে স্নান করে বেছে বেছে দামি শার্টটা পরল, গায়ে সুগন্ধযুক্ত পারফিউম লাগালো। তারপর বাড়ির মেন দরজা বন্ধ করে দিলে নিচতলার লাইটগুলি বন্ধ করে দিল। আয়নায় আরেকবার নিজেকে দেখে নিল। অনুপমা পছন্দ করবে তো ওরূপকে? কেন করবে না? বড়দাদা ভাই থেকে ওরূপ কোনো অংশে কম না। বড়দাদা ভাই থেকে 1000 গুণ বেশি সুখ দিবে ওরূপ অনুপমাকে। মেয়েটার সৌন্দর্য বাড়াবাড়ি দেখার পর থেকে ওরূপ জাস্ট উন্মাদ হয়ে গেছে। ভগবান যে অনুপমাকে কাছাকাছি পাওয়ার এত তাড়াতাড়ি সুযোগ করে দিবে ওরূপ স্বপ্নেও ভাবেনি। ওরূপ চঞ্চল পায়ে দাদাভাইয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, বৌদি, খিদে লেগেছে, খেতে দাও। অনুপমা শুয়ে শুয়ে ফোনে বিয়ের ছবিগুলো দেখছিল। অরূপের কণ্ঠস্বর পেয়ে ফোনটা বিছানায় ফেলে দরজার কাছে এগিয়ে গেল। আস্তে করে বলল, সীমাকে বলুন। মেয়েটার কোকিল কণ্ঠে একদম অরূপের বুকের ভেতর গিয়ে লাগছিল, মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করলো। এক পলক দেখার জন্য অবুঝ মনটা ছটপটিয়ে উঠল। মিথ্যে করে বলল, সীমা পুজো দিচ্ছে, ওই তো বলল
বৌদিকে বলে খেতে দিতে। অনুপমা দ্বিধাগ্রস্ত হলো। দরজা খুলে দিতে অরূপ চট করে ঘরের ভিতর ঢুকে দরজা আগলে হেলান দিয়ে দাঁড়ালো। অনুপমা শুকনো ঢোক চিপল, বলল, খেতে চলুন। অনুরূপের জল জল চোখে অনুপমার পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে নিল। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল। বলল, খাবোই তো, আজ সারা রাত খাবো। অরূপের বিদঘুটে চাহনি, কথার ধরন দেখে অনুপমা ভয় পেল। ভীতু কণ্ঠে বলল, সরে দাঁড়ান, দেখি সীমা কি করে। অরূপ এক পা করে এগিয়ে এলো। ঘোর লাগা থেকে কণ্ঠে বলল, তুমি এত সুন্দর কেন বৌদি? তোমাকে দেখলেই একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। অনুপমা রেগে বলল, এগুলো আবার কোন ধরনের অসভ্যতা? অসভ্য? অরূপ হেসে বলল। অনুপমা শাড়ির আঁচলের কোণা টেনে ধরে বলল, আর সারা রাত তোমার সাথে অসভ্যতামেই করবো বৌদি। দাদার থেকে অনেক বেশি ভালোবাসবো তোমাকে। অতিরিক্ত রাগ, দুঃখ, ভয়, লজ্জায় অনুপমা কিছু বলতে ভুলে গেল। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। এই অমানুষটার কথা বিশ্বাস করে দরজা খোলাই ভুল হয়েছে। এখন কি করবে অনুপমা? মাথা কাজ করছে না। বিছানার ফোনের দিকে একবার তাকালো, একবার অরূপের ধরে রাখা শাড়ির আঁচলের দিকে। ওই তো সীমা এসেছে। অরূপের বেখেয়ালি শাড়ির আঁচল ছেড়ে দিতে অনুপমা চট করে ফোনটা হাতে নিয়ে বেলকনি গিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। সম্মতি ফিরে পেয়ে অরূপ ছুটে গেল। দরজায় জোরে ধরে থাবা মেরে বলল, বৌদি, ভালো হবে না কিন্তু, দরজা খুলে বলছি। অনুপমা দরদর করে ঘামছে কাপা হাতে রূপায়ণকে ফোন দিল। ফোনটা বেজে বেজে বারবার কেটে যাচ্ছে, কেউ ফোন ধরছে না। এদিকে ব্যালকনিতে দরজা নড়ে পড়ে, দরজা ভেঙে ফেলার জোগাড় হচ্ছে। অনুপমা অতিরিক্ত ভয়ে কেঁদে দিল, বিড়বিড় করে বলল, প্লিজ রূপায়ণ, ফোনটা ধরো। অরূপ রেগে গিয়ে গেল, চাপা কণ্ঠে বলল, বৌদি ভাই, ভালোই ভালোই দরজাটা খুলো। আমি যদি এখন দরজা ভেঙে ফেলি তাহলে কিন্তু তোমার খবর আছে। সীমার মাইগ্রেন ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। এত কোলাহল আর ভালো লাগছে না। অল্প একটু খেয়ে বাড়ির পথে হাঁটা দিল। এখন ওষুধ না খেলে চলবে না। অতিরিক্ত মাথা ব্যথায় কেমন পাগল পাগল লাগছে। বাড়ির সামনে এসে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। সীমা বার কয়েক অরূপকে ডাকলো, কেউ সাড়া দিল না। ব্যাগের চেন খুলে নেড়েচেড়ে এক্সট্রা চাবি পেল। দরজা খুলে ঘুটঘুটে অন্ধকার দেখে সীমা বেশ অবাক হলো। লাইট জ্বেলে দিল। উপরের ঘর থেকে অরূপের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একা একা কার সাথে কথা বলছে অরূপ? সীমা ভেবে পেল না। কৌতূহলবশত সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। বরদা ভাইয়ের ঘর থেকে অরূপের কথা ভেসে আসছে। হঠাৎ সীমার বুকের ভেতর ধক করে উঠল। হন্তদন্ত পায়ে ছুটে গিয়ে দেখলো অরূপ বেলকনির দরজা ধরে ধাক্কাচ্ছে আর বৌদিকে নানাভাবে ভয় দেখাচ্ছে। বারবার দরজা খুলে দেওয়ার জন্য কখনো রিকোয়েস্ট করছে তো কখনো গালাগালি করছে। এই প্রথম নিজের স্বামীর ভয়ঙ্কর রূপ দেখে ভেতরে ভেতরে ক্ষয়ে গেল সীমা। বৌদিকে নিজের শয্যাসঙ্গী করার জন্য মানুষটা কেমন মরিয়া হয়ে গেছে। সীমার পা চলে না। এগিয়ে গিয়ে যে মানুষটাকে থামাবে সেইটুকু শক্তি শরীরে অবশিষ্ট নাই। সম্মিতি ফিরে পেল, এলোমেলো পায়ে এগিয়ে গেল। পেছন থেকে অরূপের শার্টের কোণা টেনে ধরল, ক্লান্ত গলা বলল, তুমি এমন করছো কেন? অরূপ পেছন ফিরে তাকালো। সীমাকে দেখে চমকে উঠল। ভয়ে মুখটা পাংশুবর্ণ হয়ে গেল। কাপা কণ্ঠে বলল, তুমি কখন এলে? সীমা ধপ করে মেঝেতে বসে পড়ল। নিজের চুলের গাছি টেনে ধরল। শব্দ করে কেঁদে দিল। অরূপ হাঁটু মুড়ি দিয়ে সীমার মুখোমুখি বসল। সাহস করে সীমার এক হাত ধরতেই সীমা অরূপের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইচ্ছে মতো আঁচড় কামড়ে ক্ষতবিক্ষত করে দিল অরূপের বুক, হাত, মুখ। অরূপ সীমার হাত দুটো চেপে ধরল। চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেলে সীমা? পাগল আর আমাকে আর কি পাগল হওয়া বাদ রেখেছো তুমি? তোমার মতো চরিত্রহীন লম্পট জানোয়ার সংসার করেছি আমি এতদিন। ছি, ভাবতেই আমার লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে। তুমি যা দেখেছো সব মিথ্যে, সব মিথ্যে। ওই মেয়েটা আমাকে নিজের ঘরে ডেকে এনেছে। সীমা হেসে দিল, তাচ্ছিল্য হাসি। চিৎকার করে বললাম, মানলাম বৌদি তোমায় ডেকেছে। ফাঁকা বাড়িতে এতক্ষণ দেবরের সাথে টান টান উত্তেজনা নিয়ে রঙ্গলীলায় মেতে না উঠে ওই ব্যালকনিতে একাকী দরজা আটকে কী করছে ওই মানুষটা? আমায় বলতে পারো হলো, কথা বলছো না কেন? উত্তর দাও। সীমা, ঘরে চলো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। সীমা চোখের জল মুছে নিয়ে তাচ্ছিল্য করে বলল, আর কি বোঝাতে বাকি রেখেছো তুমি আমায়? তোমার ৯-৬ বোঝাতে এতক্ষণ নিজের চোখে যা দেখেছি না শুনেছি সব মিথ্যে হয়ে যাবে না অরূপ? আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমার মতো লম্পট চরিত্রহীন কাপুরুষ আমার বর। নিচে রূপা দীপার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বোধহয় ওরা সবাই চলে এসেছে। অরূপ জোর করে সীমাকে ৫ কলা করে নিজের ঘরে নিয়ে গেল। অনুপমা ভয়ে গুটি গুটি মেরে বসে বসে কাঁদছিল আর আকুল হয়ে ঈশ্বরকে ডাকছিল। হঠাৎ সীমার কণ্ঠস্বর শুনে জানে প্রাণ ফিরে পেল, তবে দরজা খোলার সাহস পায়নি। সীমা চুপটি করে সীমার কথাগুলো শুনছিল। হাত ধরে রাখা ফোনে চোখ পড়তে রূপায়ণের প্রতি প্রচুর অভিমান হলো। মানুষটা এতই ব্যস্ত যে অনুপমা এতবার ফোন দেওয়ার পরেও
ফোন রিসিভ করেনি। সঠিক সময়ে সীমা না এলে আজ কত বড় সর্বনাশ হয়ে যেত। ভাবতেই অনুপমা সারা শরীর কাঁটা দিয়ে উঠল। রূপায়ণ মাকে ধরে ধরে ঘরে নিয়ে গেল। মাকে বিছানায় সাবধানে বসিয়ে দিল, নিজেও পাশে বসলো। রাতে কি কি ওষুধ খেতে হবে দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে এলো। দরজার হাট করে খোলা, সারা ঘর এলোমেলো। অনুপমা ঘরে নেই। রূপায়ণ বেশ অবাক হলো। সেই কখন এসেছে রূপায়ণ? অনুপমা কি শুনতে পায়নি? একবার মায়ের ঘরেও তো গেল না। কয়টা বাজে? সময় দেখার জন্য ফোন বের করে স্ক্রিনে অনুপমার নাম দেখে চমকে উঠল। 69টা মিস কল। আশ্চর্য, অনুপমা এতবার ফোন দিয়েছে। ফোনটা সাইলেন্ট হয়েছিল। রূপায়ণ শুনতে পায়নি। সারা ঘর পায়চারি করছে। ব্যালকনির সামনে গিয়ে দেখলো বাইরে থেকে দরজা বন্ধ। এবার একটু ভয় ভয় করতে লাগলো। রূপায়ণ দরজায় টোকা দিয়ে ভীত কণ্ঠে বলল, অনুপমা দরজা খুলো, কী হয়েছে? রূপায়ণ এসেছে। এতক্ষণে মানুষটার আসার সময় হলো বুঝি? প্রচণ্ড নিঃশব্দ কাঁদতে লাগলো অনুপমা। রূপায়ণ অস্থির হয়ে বলল, দরজা খুলে লক্ষ্মীটি, ফোন সাইলেন্ট হয়েছিল, সরি। নিশ্চুপ অনুপমা, নিশ্চুপ। এবার কিন্তু আমার খুব ভয় লাগছে অনুপমা। কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? নিশ্চুপ। আরে না বললে বুঝবো কীভাবে? নিশ্চুপ। এবার কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো অনুপমা। এত টেনশন আর নিতে পারছি না। আস্তে করে দরজাটা খুলে গেল। বিধ্বস্ত অনুপমাকে দেখে রূপায়ণ আঁতকে উঠল। মেয়েটার মুখখানি লাল টুকটুকে হয়ে গেছে। চোখ দুটো কাঁদতে কাঁদতে ফুলে গেছে। মাথার চুলগুলো এলোমেলো। অনুপমাকে এই বেশে রূপায়ণ বুকের ভেতরে কেঁপে উঠল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে অনুপমার দুগালে হাত রেখে বলল, কী হয়েছে তোমার? অনুপমা রূপায়ণের বুকের ভেতর ঝাঁপিয়ে পড়ল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। রূপায়ণ ঘাবড়ে গেল। এক হাতে অনুপমাকে জড়িয়ে ধরে একটু পিছিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কী হয়েছে? না বললে বুঝবো কীভাবে? নিশ্চুপ। কিছু দেখে ভয় পেয়েছ? অনুপমা কাঁদতে কাঁদতে বলল, আমি আর এক মুহূর্ত থাকবো না। আমার জেঠু জেঠির কাছে রেখে আসো প্লিজ। রূপায়ণের মনটা ছোট হয়ে গেল। শুকনো মুখে বলল, বলো না কী হয়েছে? অনুপমা কান্নারত ফোলা চোখ দুটো তুলে তাকালো। মলিন কণ্ঠে বলল, তুমি আমার ফোনটা ধরলে না কেন রূপায়ণ? এতবার কেউ কাউকে এমনি এমনি ফোন দেয় না নিশ্চয়। তোমার অনুপস্থিতিতে আমার তো অনেক বড় বিপদও হতে পারত। আজ যদি কোনো অঘটন ঘটতো, ভগবানের দিব্যি কেটে বলছি, আমি নিজেকে শেষ করে দিতাম। রূপায়ণ অনুপমাকে চাপটে ধরল। বুকের মাঝে পিষে ফেলতে ফেলতে অস্থির হয়ে বলল, এভাবে বলো না অনুপমা। তোমার কিছু হলে আমি মরে যাব, সেফ মরে যাব। অনুপমা আঁকড়ে ধরে কপালে কপাল ঠেকালো রূপায়ণ। চোখে চোখ রেখে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, কী হয়েছে তোমার? কেউ আজেবাজে কিছু বলেছে? বলো, শুধু একবার বলো আমাকে। অনুপমা কেঁপে উঠল। চোখ দুটো নামিয়ে নিয়ে বিড়বিড় করে অরূপ কী কী বলেছে, কেমন উগ্র ব্যবহার করেছে, একে একে সব ধীর গলায় বলল রূপায়ণকে। অতিরিক্ত রাগে রূপায়ণের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল রক ফুলে উঠেছে। অনুপমার এক হাত মুঠো করে ধরে বলল, চলো আমার সাথে। আমি যাব না। রূপায়ণ শীতল কণ্ঠে বলল, অনুপমা চলো বলছি। অনুপমা ভয়ে ভয়ে রূপায়ণের পিছু নিল। অরূপের ঘর খোলা ছিল। রূপায়ণ অনুপমাকে নিয়ে ঘরে ঢুকে আচমকা অরূপের গলা চেপে ধরল। চাপা কণ্ঠে বলল, ফাঁকা বাড়ি পেয়ে অনুপমার সাথে কী করতে চেয়েছিলে তুই? বল, কী করতে চেয়েছিলি? অরূপ দমে গেল। রূপায়ণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চেঁচিয়ে বলল, আমি কিছু করি নেই। তোর বউ আমাকে তোর ঘরে ডেকে নিয়ে গেছিল। রূপায়ণ ইচ্ছে মতো অরূপের সারা গালে থাপ্পড় মারল। দাঁতে ঠোঁট চেপে বলল, আমার বউয়ের যদি তোর সাথে নোংরামি করার ইচ্ছে থাকলো, তাহলে আমরা কেউ ঠিকই টের পেতাম। এই বদ্ধ ঘরে কী হয়েছে না হয়েছে দীপার উপর দৌড়ে এলো। অরূপকে রূপায়ণের হাত থেকে ছাড়িয়ে এনে চিৎকার করে বলল, কী হয়েছে? ওকে অমানুষের মতো মারছিস কেন? রূপায়ণ বলল, আস্তে কথা বল রূপা, মা অসুস্থ। এই ঘরের বাইরে যেন সাউন্ড না যায়। ও কী করেছে অরূপকে জিজ্ঞাসা কর। মা অসুস্থ, আমরা সবাই হাসপাতালে ছুটাছুটি করছি, আর জানোয়ারটা সেই সুযোগে বাড়িতে এসে অনুপমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। সীমা কোথায় ছিল? রূপায়ণ বলল, ওই তো সীমা, ওকেই জিজ্ঞাসা কর। দীপা সীমাকে বলল, তুমি কোথায় ছিলে? আমি পুপিনের জন্মদিনে খেতে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি অরূপ বরদাদা ভাইয়ের ঘরে। রূপা অনুপমাকে দেখে বলল, ও কোথায় ছিল? উনি ব্যালকনিতে দরজা আটকে ছিল। রূপায়ণ আবারও তেড়ে গেল। অরূপের টুটি চেপে ধরে বলল, তোর এত বড় সাহস কে দিয়েছে? বল, তোকে কে দিয়েছে? নিচে নামতে নামতে কোথায় নেমে গিয়েছিস একবার ভেবে দেখেছিস? অনুপমা তোর বড় বৌদি হয়। রূপা দীপা রূপায়ণকে টেনে সরিয়ে দিল। বলল, তোর বউয়েরও দোষ আছে। 2 দিনের মেয়ের জন্য তুই অরূপকে এভাবে মারছিস কেন? চুপ! এত জোরে ধমক খেয়ে কেঁপে উঠল দীপা। রূপায়ণ বলল, অনুপমাকে নিয়ে যদি আর একবার কারো মুখে বাজে কথা শুনি, তাহলে আমি ভুলে যাব তোরা আমার ভাই বোন। আর অরূপ, তোকে যদি অনুপমার ধারে কাছেও দেখি না, তাহলে সেই দিনই হবে তোর শেষ দিন।
বিয়ের আগে যা করছিস করছিস, এখন স্বভাবটা পরিবর্তন কর। সীমাকে নিয়ে ভালো মতো সংসার কর। কথাগুলো বলে অনুপমাকে গিয়ে নিজের ঘরে চলে গেল রূপায়ণ। অনুপমাকে কোলের মাঝে বসিয়ে রেখে চিবুকে রেখে বলল, কখনো আমার কাছ থেকে কিচ্ছু লুকাবে না। যাই হয়ে যাক না কেন সবসময় আমাকে সত্যিটা বলবে। আমাকে ক্ষমা করে দিও, তোমার ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত ছিল। অনুপমা নিশ্চিন্তে রূপায়ণের বুকে মাথা রাখল। রূপায়ণের অতিরিক্ত ভালোবাসায় অনুপমার সমস্ত দুঃখ কষ্ট একটু একটু করে ধুয়ে মুছে গেল। সকালে রূপায়ণের জলখাবার খেয়ে দোকানে চলে গেছে। সীমা এখনও ঘর থেকে বের হয়নি। অনুপমা শাশুড়িকে ওষুধ দিয়ে জলের গ্লাসটা এগিয়ে দিল। রূপা মায়ের পাশে বসে ব্যঙ্গ করে বলল, তোমার বড় ছেলে বউ পেয়ে এখন আমাদেরকে ভুলে গেছে মা। তার এখন আর ভাই বোনদের লাগে না, শুধু বউ থাকলে হবে। রূপার জামাই আজ ভোরে এসেছে, টেবিলে বসে বসে তৃপ্তি করে বাহারি পদে জল খাবার খাচ্ছে। অনুপমা এগিয়ে গেল, হেসে দিয়ে রূপাকে শুনিয়ে শুনিয়ে বলল, শুধু আমার ননদ নিয়ে পড়ে থাকলে হবে জামাইবাবু? এক কাজ করুন, আমার ননদকে 6 মাসের জন্য রেখে যান, আর আপনার সবগুলো ভাই বোনকে ফোন করে আপনাদের বাড়িতে আসতে বলুন। সবাই সবার ভাই বোন নিয়ে ছোটোবেলার মতো সুখে শান্তিতে মিলেমিশে 6 মাস থাকুন। সবসময় বউ দিয়ে কী হয়, বউ মানে প্যারা। রূপা রেগে গেল, কড়া কণ্ঠে বলল, এই মেয়ে, কী বললে তুমি? অনুপমা মুখ টিপে হেসে বলল, আমি কি কিছু ভুল বলেছি জামাইবাবু? ভদ্রলোক বিষম খেলো, আমতা আমতা করে বলল, না না, ঠিক বলেছেন। দীপার রাগে আগুন হয়ে গেল। ভদ্রলোকের বুড়ি গুঁতো মেরে চাপা কণ্ঠে বলল, ও ঠিক বলেছে তাই না? তুমি যদি ভুলেও তোমার ওই খচ্চর বোনগুলিকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলো, তাহলে তোমার খবর আছে কিন্তু। দীপার ক্লাস 5-এ পড়ুয়া ছেলে দীপক বলল, পিসিরা বাড়িতে বেড়াতে আসলে তুমি সবসময় ঝগড়া করো কেন মা? অনুপমার দিকে তাকিয়ে বলল, জানো নতুন মামি, মা না আমার পিসিরা বেড়াতে আসলে ভালো মন্দ কিছু রান্না করতে চায় না। সারাক্ষণ পিসিদের শোনায় বাবার কাজ নেই, মা কী করে কষ্টে সংসার চালায়। দীপার আগে বেসামাল হয়ে ঠাস করে দীপকের গালে থাপ্পড় মারল। চিরবিরি করে বলল, মায়ের নামে বদনাম বের করছি তোকে, বেয়াদব ছেলে। চল ঘরে চল। অনুপমা কিছু বলার আগে দীপা দীপককে টানতে টানতে ঘরে নিয়ে গেল। দীপার বরের নাম সুধীর, ভদ্রলোক দেখতে, ছোটোখাটো, ভরাট শরীর, মাথায় চুল নেই। ভদ্রলোক আরামপ্রিয় মানুষ, বউয়ের মুখের উপর উঁচু গলায় কথা বলতে পারে না, বলবে বা কীভাবে? 6 মাস আগেও দীপা তার বড়দাদা ভাইয়ের কাছ থেকে লাখ 3 টাকায় ব্যবসার কথা বলে চেয়ে নিয়ে তাকে দিয়েছে। ভদ্রলোক বলেছে বছরখানিক পর দিয়ে দিবে। দীপা বলল, থাক, দেওয়ার দরকার নেই, না দিলে বড়দাদা ভাই কিছু মনে করবে না। ওরা তো সম্পদ কে খাবে? রূপায়ণের ব্যবসায় বেশ মোটা অঙ্কের টাকা লস খেয়েছে। 10 তলা বিল্ডিং রং করার জন্য অনেক টাকার রঙের অর্ডার দিয়েছিল কাস্টমাররা। মাত্র ফোন করে জানালো তারা রং নেবে না। এতগুলো টাকা আটকা পড়ে গেল। এদিকে হাত ফাঁকা। এই মাসটা কিভাবে সংসারের খরচ চলবে কে জানে। মুখ কালো করে দোকানে বসে হিসেব করছে রূপায়ণ। গোবিন্দ এসে রূপায়ণের পাশে বসলো, বলল, মন খারাপ কেন বন্ধু? অনেকগুলো টাকা আটকা পড়ে গেল, হাতের অবস্থা ভালো না। এই মাসটা চলতে আমাকে বেশ হিমশিম খেতে হবে গোবিন্দ। তোর ছোটো ভাইকে সংসারে খরচ দিতে বল, একা একা আর কতদিন সংসারে ঘানি টানবি? কখনো কারো কাছ থেকে হাত পেতে টাকা চাইনি, কষ্ট হয়েছে, তবু যেভাবে পেরেছি সেভাবে সংসারে হাল ধরেছি। এখন টাকা চাইতে গেলে 1000টা কথা উঠবে। তখন শুধু তোরা তোরা ছিলি, এখন পরিবারের সদস্য বাড়ছে, তোর ভাইও ইনকাম করা শিখছে, বিয়ে করছে, তাহলে সংসার খরচ দিতে সমস্যা কোথায়? তোদের খরচ না দিলে নিজেদের খরচটা অন্তত দিবে। অতিরিক্ত আদর দিয়ে দিয়ে মা সব কয়টার অভ্যাস খারাপ করে ফেলছে। বাপ মা মরা ভাই বোনগুলোকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সেভাবে কিছু বলতে পারিনি, মায়া লাগে। তোর ভালোবাসার দায়িত্বকে ওরা তো দুর্বলতা ভাবে, ওদের ভুল ভাঙা। এখন তোর নিজের সংসার হয়েছে রূপায়ণ, 2 দিন পর 4 পা থেকে 6 পা হবি। ভাই বোনদের জন্য তো অনেক করলি, এবার নিজেদের জন্য কিছু কর। রূপায়ণ মলিন হেসে বলল, তোর বুদ্ধি শুনেই তো কাউকে না জেনে একটা ডিপোজিট করেছিলাম, জমতে জমতে লাখ 20 টাকা জমেছে, এখন ভাবছি ভেঙে ফেলবো। গোবিন্দ রূপায়ণের হাত চেপে ধরে বলল, খবরদার না রূপায়ণ, ওটা তোর আর বৌদির ভবিষ্যৎ। ধর 2 দিন পর তোর একটা বাচ্চা হলো, ঠাকুর না করুক তোর যদি কিছু হয়ে যায়, তোর বাচ্চাকে নিয়ে বৌদি কোথায় যাবে, কিভাবে চলবে? একবারও ভেবে দেখেছিস? তোর ওই ভাই বোনগুলো বৌদিকে টিকতে দিবে না। খারাপ সময় টাকা পয়সা অভাব মানুষকে চিরকাল থাকে না, তবে বয়সকালে যদি নিজেদের জন্য কিছু না জমাতে পারো, বৃদ্ধ বয়সে গিয়ে আফসোস করতে হবে। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলল, এতটা গভীরভাবে ভেবে দেখা হয়নি। গোবিন্দ বলল, আমি তোকে সাজেক যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, বৌদিকে নিয়ে হানিমুনে ঘুরে আয়। হানিমুনে সারা হবে,
বিষণ্ণ মনটা ফ্রেশ হয়ে যাবে। হাতের অবস্থা একদম ভালো না। আমি এখন কোথাও যাব না গোবিন্দ। সাজেক যাওয়ার পুরো খরচ আমি বহন করব। ধরে নে তোর বিয়েতে গিফট। তোদের বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। বৌদিকে একান্ত সময় দিতে পারিস না তুই। একটা সময় অনেক বেশি স্পেশাল হয় রূপায়ণ, হেলায় ফেলায় নষ্ট করিস না। দুটিতে মিলে কিছু সুন্দর স্মৃতি জমা, আর কিছু তোর কোনো কথাই শুনবো না রূপায়ণ। ফোন করে রিসোর্ট বুকিং করে দিচ্ছি, টুকিকেটি কেনাকাটা করে সেরে নিস। পাগলামি করিস না গোবিন্দ। অবশ্যই অনুপমাকে নিয়ে বেড়াতে যাব, তবে এখন না। গোবিন্দ সে কথা শুনলই না। ফোন নিয়ে রুই রুইলুস রিসোর্টে একটা রুম বুকিং করে দিল। গোবিন্দর এক নিকট আত্মীয় ওই রিসোর্টের শেয়ারে আছে। এই দুদিন মাঝে রুম পেতে কোনো সমস্যা হবে না। রূপায়ণ রাত 8টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গেল। যাওয়ার সময় একটু মার্কেটও মারল। অনুপমার জন্য শাড়ি, প্লাজো, রেডিমেড লং জামা, ওড়না, জুতাসহ অনেক কিছু কিনে ফেলল। আজ বেশ গরম পড়েছে। রূপায়ণ ঘরে এসে ব্যাগগুলো আলমারিতে তুলে রাখলো। ফ্যানটা ছেড়ে দিয়ে ঘামে ভেজা শার্টটা খুলে রেখে বিছানায় গা এলিয়ে দিয়ে বসলো। অনুপমা জলের গ্লাস এনে রূপায়ণের হাতে ধরিয়ে দিল। তারপর রূপায়ণের ঘামে ভেজা খুলে রাখা শার্টটা ব্যালকনিতে ছাড়িয়ে দিতে গেল। এক চুমুকে জলটুকু শেষ করে রূপায়ণ উঠে গেল। ব্যালকনিতে গিয়ে পেছন থেকে আলতো করে অনুপমাকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দিল। অনুপমা কেঁপে উঠল। আবেশে দু চোখ বুজে ফেলল। আবেগী কণ্ঠ বলল, ছাড়ো। দরজা খোলা, কেউ দেখে ফেলবে, দেখুক। অনুপমা হেসে দিল। রূপায়ণ অনুপমাকে ঘুরিয়ে নিজের উন্মুক্ত বুকের মাঝে জড়িয়ে ধরল। অনুপমা রূপায়ণের বুকে মুখ গুজে নিঃশ্বাস টেনে নিল। পুরুষালী বুনো মাতাল করা ঘ্রাণ। অনুপমা, বলো, পাহাড় না সমুদ্র ভালো লাগে? কখনো সেভাবে ঘুরতে যাইনি, বুঝতে পারছি না। যাবে আমার সাথে ঘুরতে? অনুপমা মাথা তুলে তাকালো। রূপায়ণ চোখে চোখ রেখে বলল, কোথায়? মেঘের দেশে। অনুপমা কি বলবে বুঝতে পারল না। আচ্ছা, সেখানে গেলে কি রূপায়ণ সারাক্ষণ অনুপমার চোখের সামনে থাকবে? মানুষটা চোখে আড়ালে হলে অনুপমার কিচ্ছু ভালো লাগে না। এ কাজ সে কাজের ভাবকে আকুল হয়ে মানুষটা ফিরে আসার প্রহর গুণে অনুপমা। ওই তো মানুষটা এত কাছে এসেছে। অনুপমা চোখ তুলে তাকাতে পারছে না, মন খুলে কথা বলতে পারছে না। কি যে শান্তি লাগছে। রূপায়ণ আরেকটু নিবিড়ভাবে অনুপমাকে জড়িয়ে ধরল। কানের লতির কাছে ঠেকিয়ে ফিসফিস করে বলল, কাল আমরা সাজেক যাব। তোমাকে তো রাত ছাড়া সময় দিতে পারি না। 3 দিনের ফুল প্যাকেজ। এই 3 দিন আমি থাকবো পাহাড়ের বুকে, আর তুমি থাকবে আমার বুকে। অনুপমার সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। নিঃশ্বাসে চঞ্চলতা। ঈশ্বর অনুপমাকে বেছে বেছে শ্রেষ্ঠ জীবনসঙ্গী দিয়েছে। এই মানুষটা এত কেন বুঝে অনুপমাকে? রূপায়ণ ঘুরতে যাবে কথা শুনে রূপা দীপা খেপে গেল। মায়ের ঘরে গিয়ে বলল, দেখলে তো মা, তুমি অসুস্থ, তোমাকে এভাবে একা ফেলে তোমার বড় ছেলে বউ নিয়ে ঘুরতে যাচ্ছে। সাধাই কি বলি, বিয়ের পর বরদাদাভাই স্বার্থপর হয়ে গেছে। নন্দিতা দেবী বলল, একা কোথায়, তোরা তো আছিস। দীপা বলল, বোকার মতো কথা বলো না তো মা। তোমার বড় ছেলে বউ নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে, ফুর্তি করবে। আমরা কি নিজেদের সংসার ফেলে সারা জীবন পড়ে থাকবো নাকি তোমাকে দেখে রাখার জন্য? রূপায়ণ তো সারা জীবনের জন্য যাচ্ছে না, মাত্র 3 দিন থাকবে। তোরাও তো বিয়ের পরে ঘুরতে গেছিলি, কেউ তো আপত্তি করেনি। উল্টে রূপায়ণ নিজে তোদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমরা ঘুরতে গিয়েছি দেখে ওকেও যেতে হবে নাকি? আজও বুড়ো বয়সে ঘুরে বেরিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। ওর টাকা, ও যা খুশি তাই করুক। তোদের এত জ্বলে কেন? জ্বলবে না কেন মা? সেদিন বললাম বড়দা ভাই আমাকে 1000-10 টাকা দিয়ে একটা শাড়ি কিনবো। তোমার ছেলে 9-6 বুঝিয়ে বললো পরে দিবে, আজও দিল না। এখন বউ নিয়ে ঘুরতে যাবে, তখন বুঝি টাকা খরচ হবে না? দীপা বলল, যাচ্ছে যাক, সাথে যেন আমার দীপককে নিয়ে যায়। বড়দা ভাইকে বলে দিও মা তুমি, ছেলেটার স্কুল বন্ধ, একটু ঘুরে বেড়ালে মনটা ফ্রেশ হবে। নন্দিতা দেবী বলল, ওরা জামাই বই ঘুরতে যাবে, ওদের সাথে তোর অত বড় ছেলেকে পাঠাবি কেন? তোর বুদ্ধি কি দিনে দিনে লোপ পাচ্ছে? রূপা বলল, শুধু ঘুরতে গেলেও যাবে, দীপক গেলে সমস্যা কী? নন্দিতা দেবী হতাশ বোধ করলো। বলল, তুই যখন প্রথম ঘুরতে গেলি, তোর শাশুড়িও তো তোদের সাথে তোর ছোটো মেয়েকে পাঠাতে চেয়েছিল, তুই কেন নিলি না রূপা? উল্টে রাগ করে নতুন বউ হয়ে একা একা বাপের বাড়িতে চলে এলি। সেবার কত বুঝিয়ে সুঝে জামাই তোকে ঘুরতে নিয়ে গেল। আজব, তুমি আমার সাথে বদদাদা ভাইয়ের তুলনা দিচ্ছ কেন? আমার ননদ আর দীপক কি এক হলো তোমার কাছে? আমার কাছে না হলেও বড় বৌমার কাছে একই হবে। আমি বলে দিলাম মা, তোমার আহ্লাদে ওই মেয়েটা 2 দিন পর সবার মাথায় চড়ে নাচবে, মিলিয়ে নিও। নন্দিতা দেবী সে কথার উত্তর দিল না। দীপা, তুই কিন্তু আবার হ্যাংলার মতো দীপককে রূপায়ণের সাথে পাঠাতে যাস না। দীপা সে কথা শুনল না, তেড়ামি করে দীপককে রূপায়ণের কাছে পাঠিয়ে দিল। রূপায়ণ ব্যালকনিতে বসে বসে মাথায় কালার লাগিয়ে দাড়ি সেভ করলো।
অনুপমা খুশি মনে ব্যস্ত হাতে ব্যাগ গোছাচ্ছে। দীপক ছুটে এসে বলল, মামি, মামা কোথায়? অনুপমা ইশারায় দেখিয়ে দিল। দীপক রূপায়ণের গলা ঝরে পড়ে বলল, শুনলাম তোমরা নাকি বেরোতে যাচ্ছ। আমার স্কুল বন্ধ, আমার সাথে নিয়ে যাবে মামা? রূপায়ণ কী বলবে ভেবে পেল না। অনুপমা এগিয়ে এলো, দীপকের হাত ধরে মিষ্টি করে হেসে বলল, আজকে তো দীপক বাবুকে নেওয়া যাবে না। দীপক অবাক হয়ে বলল, কেন মামি? অনুপমা একটু ভেবে বলল, ওখানে জোড়ায় জোড়ায় ঘুরতে যেতে হয় শোনা। তোমার মামার জোড়া আমি, তোমার জোড়া তো নেই। তুমি কিভাবে যাবে? এক কাজ করো, আগে বেশি খেয়ে তারপরে মামার মতো বড় হও, তারপর তোমাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব, তখন বউ নিয়ে ঘুরতে যাবে, কেমন? দীপক লজ্জা পেল, বিড়বিড় করে বলল, আচ্ছা তাহলে আমি এখন আর যাব না, বড় হয়ে মামার মতো বউ নিয়ে তবেই যাব। রূপায়ণ মুখ টিপে হাসলো, মনে মনে অনুপমার বুদ্ধির প্রশংসা করলো। দীপককে দেখে রূপা নিজের ঘরে টেনে নিয়ে গেল, বলল, কিরে চলে এলি কেন? মামার সাথে যাবি না? আমি এখন যাব না, অনেক সুন্দর জায়গা, কিন্তু মামার সাথে গেলে ঘুরতে পাবি, অনেক মজা করতে পারতি। দীপক বিরক্ত হয়ে বলল, ধ্যাত, বউ ছাড়া একা গিয়ে কী করব? তোমার ইচ্ছে হলে তুমি যাও মাসিমণি, আমি বড় হয়ে যাব। রূপা বোকার মতো হা হয়ে রইল। দীপক ছুটতে ছুটতে খেলতে চলে গেল। সকাল 11টার দিকে রূপায়ণ অনুপমাকে নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দিল। সাভার থেকে খাগড়াছড়ির বাসে উঠবে। সাভার যেতেও তো ঘণ্টাখানেক সময় লাগবে, জ্যাম হলে তো কোনো কথাই নেই। অনুপমার লাল ব্লাউজের সাথে বাসন্তী কালারের শাড়ি পরেছে, গলায় রূপায়ণের দেওয়া মোটা চেন, কানের দুল, হাতে স্বর্ণের পলা পড়েছে, স্মৃতিভর্তি সিঁদুর পরে, কপালে একটা লাল টিপ পড়েছে। ব্যাস, এতটুকু সাজে দেখতে কী যে সুন্দর লাগছে, দু চোখ জুড়িয়ে যায়। অনুপমার গায়ের ফর্সা রঙের সাথে বাসন্তী রঙটা ঠিকঠাক বসে আছে। রূপায়ণ মুগ্ধ চোখে তাকিয়ে বলল, অপরূপ সুন্দর। অনুপমা লাজুক হেসে বলল, এবার কিন্তু সত্যি সত্যিই দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অনুপমা নিয়ে সিএনজি চেপে বসলো রূপায়ণ। ধুলোবালি উড়িয়ে গাড়িটা সাই সাই করে ছুটছে। রাস্তার পাশে বিশাল বিশাল শিমুল গাছ, গাছে অজস্র রাঙা শিমুল ফুল ফুটে আছে, দেখতে কী যে ভালো লাগছে। বিকালবেলা নিপা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে ঢুকলো। মাকে বলল, বড়দাদা ভাই কোথায় মা? নন্দিতা দেবী উত্তেজিত হয়ে বলল, কেন, কী হয়েছে? নিপা বলল, আমি আর ওর সাথে সংসার করব না, ওকে ডিভোর্স দিব। বড়দাদা ভাইকে ব্যবস্থা করতে বলো। কোথায় বড়দাদা ভাই? দোকানে গেছে, ওকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। রূপা বলে, কী হয়েছে নিপা, ঘটনা কি, খুলে বল। ওই লম্পট লুকিয়ে বিয়ে করছে, আমরা কেউ কিছু জানতাম না। সবাই আঁতকে উঠল। দীপা বলল, সৌরভ এ কাজ করতে পারলো? কবে করেছে? নিপা কাঁদতে কাঁদতে বলল, 6 মাস আগে। আমরা কেউ জানতাম না, গতকাল মেয়েটা গর্ভবতী অবস্থায় বাড়িতে এসে উঠেছে। সৌরভ কিছু বলেনি? ও কী বলবে? বলে, আমার দুজনকে লাগবে, তোমাদের কাউকে ছাড়তে পারবো না আমি। লম্পট দুজনকে নিয়ে সংসার করতে চাই। বড়দা ভাই কোথায়? ফোন দিয়ে আসতে বল না। চলবে। বড় ছেলে, দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।